হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো মরিচিকা ওয়েব সিরিজ নিয়ে। রাজনীতি, মিডিয়া জগৎ, পুলিশ এবং সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরা এই ওয়েব সিরিজটি 5 জুলাই মুক্তি পেয়েছে চরকি নামক ওটিটি প্ল্যাটফর্মে। আর এটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের ভিডিওতে কিন্তু স্পয়লার রয়েছে, সুতরাং আপনারা যদি এখনও সম্পূর্ণ সিরিজটি দেখে না থাকেন তাহলে আগে সম্পূর্ণ সিরিজটি দেখুন, তারপর ইচ্ছা হলে আমাদের এক্সপ্লেনেশন দেখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে আগাই। সিরিজের প্রথম সিনে আমরা দেখতে পাই একটা ব্রিজের উপরে ভোর রাতে একটা গাড়ি আসে এবং সেখান থেকে একটা লাশ নদীতে ফেলে দেয়। তারপর দেখা যায় পুলিশের চরিত্রে অভিনয় করা সিয়ামকে। এই সিরিজে তার নাম থাকে শাকিল। সিয়ামকে তার বড় অফিসার ফোন দিয়ে এই লাশের ব্যাপারে বললে সিয়াম তার দলবল নিয়ে ওই ঘটনাস্থলে চলে যায়। দেখা যায় লাশটি যখন ফেলা হয়েছে তখন সেটি বালি তোলা একটা পাইপের উপর পড়েছে। পুলিশ কি করছিল না করছিল, দূর থেকে একজন ব্যক্তি তাদেরকে ফলো করছিল। সিয়াম তার ডিউটি শেষ করে ওসি সাহেবের রুমে আসে তাকে ইনফর্ম করতে। আর ওসি সাহেবের রুমে মজিদ নামে তারই একজন সহকর্মী বসে থাকে। চাকরিতে মজিদ সিয়ামের থেকেও সিনিয়র, আর সিয়াম একজন নতুন অফিসার। আর মজিদ তাই সবসময় চেষ্টা করে কিভাবে তাকে হেয় করা যায় এবং নিজের অবস্থান ওসি সাহেবের কাছে পাকা করা যায়। সে সিয়ামকে উল্টাপাল্টা প্রশ্ন করে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করে। এরপর যে লোকটি পুলিশদের কর্মকাণ্ড ফলো করছিল সেই লোকটি থানায় আসে, বলে আমার একটা কাগজ হারিয়ে গিয়েছে, আমি জিডি করতে এসেছি। তার চোখ মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যায় সে মূলত ফলো করতে এসেছে যে সিয়াম কি করছে। সিয়াম তার অফিসে বসে সেই মৃত মেয়েটির লাশ দেখে। আর এরপর আমাদের দেখা মেলে এই ওয়েব সিরিজের প্রধান নারী চরিত্র মাহিয়া মাহি। সিরিজে যার নাম থাকে বন্নি। চলুন দেখে নেওয়া যাক কে ছিল এই বন্নি। বন্নি ছিল খুবই হাই অ্যাম্বিশাস এবং সাদাসিধা একটা মেয়ে। একটা ফ্রেন্ডের পার্টিতে গিয়ে তার একজন মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়। তার নাম থাকে জুয়েল। জুয়েল নামক এই ব্যক্তির চরিত্রে অভিনয় করেছে জোভান। মাহির একটা বন্ধু জুয়েলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে তুই যদি মডেল হতে চাস তাহলে সে কিন্তু তোকে অনেক দূর নিয়ে যেতে পারে। এভাবেই জোভান আর মাহির প্রথম পরিচয়। সিয়াম যখন মাহিয়া মাহির পোস্টমর্টেম রিপোর্ট হাতে পায় দেখা যায় তার মাথায় অনেক বড় একটা আঘাতের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। সে ওসি সাহেবকে এই ব্যাপারটি ইনফর্ম করে। সিয়ামের সাথে একজন বিশ্বস্ত হাবিলদার থাকতেন, তার নাম রফিক। সে ওই জিডি করতে আসা ব্যক্তিটিকে খেয়াল করে, থানার আশেপাশে ঘুরঘুর করছে এবং সব ব্যাপারগুলো যেন সে অবজার্ভ করছে। কে এই লোক? আসুন তাকে একটু চিনে নেওয়া যাক। পরবর্তী সিনে দেখা যায় যে দুইজন ওই লাশ ফেলার দায়িত্বে ছিল তাদেরকে এই লোকটি ডেকে এনেছে এবং তার ফোনের ওপাশ থেকে কোনো একজন ব্যক্তি ওই দুজন ব্যক্তিকে ধমকাচ্ছে। যার ফোনে কথা হচ্ছিল এই লোকটির নাম থাকে জুম্মন। ফোনে অর্ডার আসে এই দুজন ব্যক্তিকে শেষ করে দিতে। জুম্মান তাদের দুইজনকে খুন করে এবং সে ফোনে নিশ্চিত করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ জুম্মান কোনো একজনের সাগরেদ হিসেবে কাজ করছে। দেয়ার ইজ এ বিগ ফিশ বিহাইন্ড। এবং তার বসকে ফোন দিয়ে জানায় এই কেসটি নিয়েছে সিয়াম। তার একটা ছোট বাচ্চা আছে এবং নতুন পুলিশ অফিসার। নতুন অফিসার হিসেবে সিয়ামের তেমন কোনো সফলতা নাই। অনেকদিন পর সে একটি কেস পেয়েছে এবং সেটিও হয়তো আনআইডেন্টিফাইড কেস হিসেবে থেকে যাবে, কারণ এই লাশের কোনো সন্ধানে মিলছিল না। হঠাৎ করে এই লাশের খালু পরিচয় দেওয়া একজন ব্যক্তি থানায় আসে। তার খালুর কাছ থেকে জানা যায় মাহি ছিল একজন মডেল। তারপর সিয়ামের ওই সিনিয়র অফিসার মজিদ সে ওসি সাহেবকে জানায়, স্যার যেহেতু সে একজন মডেল, মিডিয়া অনেক ঝামেলা করবে, এই কেসটা হ্যান্ডেল করা কিন্তু বেশ টাফ হবে, এখানে এক্সপিরিয়েন্সড লোকের দরকার আছে। সিয়াম একবার কিন্তু ঝামেলা পাকিয়েছিল, আমরা তাকে সেভ করেছি। তার কথা শুনে ওসি সাহেব সকল অফিসারকে ডাকে এবং ডেকে বলে এই কেসটা অত্যন্ত সেন্সিটিভ এবং খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে, তাই এখন থেকে যা হবে আমাকে যেন সব জানাও। আর এই কেসের দায়িত্ব আমি দিচ্ছি শাকিলকে। মজিদ আশা করেছিল এই কেসটি হয়তো মজিদ পাবে, কিন্তু সিয়ামকে কেস দেওয়ায় সে খুব অখুশি হয়। দায়িত্ব পেয়ে শাকিল খুবই খুশি হয়, কারণ তার নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ সে এবার পেয়েছে। সিয়াম তার দলবল নিয়ে মাহি যে বাসায় থাকতো সে বাসায় তদন্ত করতে যায়। সেখানে গিয়ে সে জুয়েল অর্থাৎ জোভানের ছবি দেখতে পায়। চলুন আবার একটু পেছনে যাওয়া যাক। মাহি আর জোভানের পরিচয় হওয়ার পর জোভান তাকে একটা বাড়িতে ডাকে ফটোশুটের জন্য। তারপর সে মাহিকে ভেতরে নিয়ে গিয়ে কয়েকটি ছোট পোশাক দিয়ে বলে এগুলো পরে এসো। মাহি প্রথমে আনইজি ফিল করলেও তার মডেল হওয়ার ইচ্ছা তাকে আটকাতে পারে না। সে গিয়ে ওগুলো পরে আসে। তারপর যখন তার ফটোশ্যুট হয় সে ক্যামেরার সামনে দাঁড়ায়। সে খুবই অপ্রস্তুতভাবে লুক দিতে থাকে আর জোভান তাকে বারবার বলে আবেদনময়ী হতে, কিন্তু মাহি যেহেতু অভ্যস্ত ছিল না তাই সে পারছিল না। তখন জোভান মাহির উপরে খুব রেগে যায় এবং বলে তোমাকে একেবারে শুরু থেকে শুরু করতে হবে। তাই সে তাকে নিয়ে যায় মডেলিং ট্রেনার জেরিন খানের কাছে। জেরিন খানও মাহিকে দেখে খুব পছন্দ করে। জোভানের মূলত মিডিয়া জগতে অনেক কানেকশন ছিল আর ব্যক্তিগতভাবে সে একজন ফ্যাশন ডিজাইনার ছিল। তারপর শুরু হয় মাহির ট্রেনিং। মাহির খাবার নিয়ন্ত্রণ, ব্যায়াম, ইয়োগা, শরীর নিয়ন্ত্রণ, এমনকি জেরিন খান মাহির আঙ্গুলের মুভমেন্ট পর্যন্ত তাকে শেখায়। আঙুল কতটা ফাঁকা হবে, কোন দিকে বাঁকা হবে, কোন দিকে হবে না, তাকে একেবারে শুরু থেকে সবকিছু শেখায়। তারপর তাদেরকে এক্সপ্রেশন শেখায়, কিভাবে ক্যামেরার সামনে আবেদনময়ী হয়ে মানুষকে আকর্ষণ করা যায়, এগুলো জেরিন খান মডেলদেরকে শেখায়। আর মাহি থাকে তার ব্যাচের অন্যতম একজন সফল স্টুডেন্ট। মাহিকে গ্রুমিং করার পর এবং ট্রেনিং দেওয়ার শেষে ফাইনালি সে মডেলিং করে।
তারপর বিভিন্ন ম্যাগাজিনে তার ছবি ছাপা হয় এবং বলা যায় সে সাফল্যের প্রথম ধাপ পেরিয়ে যায়। তারপর জেরিন খান তাকে অভিনন্দন জানায় এবং বলে সবসময় নিজের খেয়াল রেখো। সাকসেসফুলি মডেল হিসেবে নাম লেখানোর পর মাহি আর জোভান একটা রেস্টুরেন্টে ডেটে গিয়েছিল। জোভান তাকে জিজ্ঞেস করে তারপর কি। মাহি বলে আমি তো কিছু জানি না, এগুলো তো সব তুমি ঠিক করবে। কারণ মিডিয়া জগতে ওঠার জন্য যত সব লিঙ্ক এগুলো ছিল জোভানের। মাহি তো ছিল আর 10 জনের মতো সামান্য একজন মডেল, কিন্তু জোভান ছিল তার উপরে ওঠার সিঁড়ি। তাই মিডিয়া জগতে উপরে উঠতে গেলে মাহির জোভানের হেল্প লাগবেই। আর জোভানও যেন সেটিকে সুযোগ হিসেবে ব্যবহার করে সে মাহিকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর আর কি করার, দুজনে বিয়ে করে ফেলে। আবার চলুন একটু ঘটনায় ফিরে আসি। সিয়াম এদিকে মাহির বাসায় এসে তল্লাশি করে তার বাবাকে ছাড়া তেমন কিছুই পায় না। আর তার বাবার স্বীকারোক্তির মাধ্যমে সে জানতে পারে গত কয়েকদিন ধরে জোভান এবং মাহির মধ্যে খুব ঝগড়া চলছিল। তিনি বিদেশে থাকেন। 2 বছর বয়সে মাহির মা মারা যাওয়ার পর তিনি আরেকটি বিবাহ করেছেন। তারা যখন মাহির সাথে সর্বশেষ কথা হয়েছে তখন সে জানতে পারে জোভানের সাথে মাহির ঝগড়া চলছে, আর তাই সে দেশে এসেছিল। এর মধ্যে সিয়ামের কাছে হঠাৎ করে কোনো একজন ইনফর্মার ফোন দিয়ে জোভানের লোকেশনের কথা বলে। তারপর আমরা দেখতে পাই জোভান তার বাড়িতে লুকিয়েছিল আর তার বাবা তাকে বলছে আত্মসমর্পণ করতে। হঠাৎ করে সিয়াম তার বাহিনী নিয়ে এসে তাদের দরজায় টোকা দেয়। জোভান ব্যাপারটাকে বুঝতে পেরে সে অন্য দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। সিয়াম তার পিছু নেয় এবং তাকে অনেকক্ষণ ধরে তাড়া করে, কিন্তু অবশেষে একটা গলির মধ্যে তাকে হারিয়ে ফেলে। জোভান তাদের কাছ থেকে পালিয়ে একটা স্টেশনে গিয়ে বসে থাকে। স্টেশনে বসে জোভান তার সিম কার্ডটি ফোন থেকে বের করে ভেঙে ফেলে এবং নষ্ট করে ফেলে দেয়, যেন পুলিশ তাকে কোনোভাবে ট্রেস করতে না পারে। হঠাৎ করে জুম্মন তার পাশে এসে বসে। জুম্মনের কথা মনে আছে তো, সেই যে সন্ত্রাসীর শাগরেদ। জুম্মন জোভানের পাশে বসে জুম্মনের ফোনটা জোভানকে দিয়ে বলে কথা বলেন। ওই পাশ থেকে সেই ভয়েস। জুম্মনের ফোনের ওপাশ থেকে এতক্ষণ ধরে কথা বলছিল সালাম শরীফ চরিত্রে অভিনয় করা আফরান নিশো। সে জোভানকে বলে জুয়েল, কোনো উল্টাপাল্টা কিছু করো না। তোমাকে আমার লোক এখন বেনাপোলের ট্রেনে তুলে দিবে। বেনাপোলে আমার লোক দাঁড়িয়ে থাকবে, তারা তোমাকে রিসিভ করবে এবং ওই পাশে চলে যাওয়ার ব্যবস্থা করে দিবে। পাসপোর্ট ভিসা এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর খবরদার কোনো ধরনের উল্টাপাল্টা করার চিন্তা করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এখানেই শেষ হয় মরিচিকার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায় জোভান এবং জুম্মন স্টেশনে অপেক্ষা করছিল বেনাপোলের ট্রেনের জন্য। যাই হোক, বেনাপোলের ট্রেন আসে এবং যখন ছেড়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে জোভান ওই ট্রেনের সামনে দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। আর ট্রেনটি ততক্ষণে ছেড়ে দিয়েছে, তাই জুম্মান তার পিছু নিতে পারে না। জোভান পালিয়ে যায়। পালিয়ে গিয়ে জোভান নির্জন একটা লেকের পাড়ে বসে তার পেছনের কথা চিন্তা করতে থাকে। সেই যে সে মাহিকে বিয়ের অফার দিয়েছিল, তারপর তাদের বিয়ে হয়। তাদের ক্যারিয়ারের যেন কোনো ক্ষতি না হয় তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের বিয়ের ব্যাপারটা একটু লুকিয়ে রাখবে। মাহি তার কাজের প্রতি এত বেশি ডেডিকেটেড ছিল যে বিয়ের দিন বাসরাতেও সে জোভানকে কাজের ব্যাপারে কথা বলে। জোভান তাকে বলে আজকে কাজের কথা থাক, আজকে আমাদের বাসরাত। সে মাহিকে আরও বলে এখন থেকে তোমার ক্যারিয়ার এবং সব কিছু আমি কেয়ার করব, তুমি শুধু আমার লাইফটাকে কেয়ার করো। এরপর দেখা যায় জোভানের লিঙ্ক ও তার সহায়তায় মাহি অনেকগুলো কাজের অফার পায়। সেখানে তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে মিডিয়ার অনেক লোকই তার সঙ্গে সখ্যতা করতে চায়। দূর থেকে এই ব্যাপারগুলো দেখে জোভানের মোটেই ভালো লাগতো না। সে সবসময় মাহিকে বলতো তোমাকে লোক চিনতে হবে, কার সঙ্গে মিশতে হবে আর কার সঙ্গে মিশতে হবে না এগুলো দেখে চলবে। গাড়িতে ফেরার সময় মাহিকে যখন সে এই কথাগুলো বোঝাচ্ছিল, মাহি যেন কোনো কেয়ারই করছিল না। ইভেন এমনটা বলা যায় যে সে ব্যাপারগুলোকে এনজয় করছিল। পরিচিতি, সুনাম, মানুষের ভালোবাসা, একজন মডেল হিসেবে সে তো এগুলোই চাইতো। এরপর দেখা যায় মাহিকে নিয়ে জোভান আরমান ভাই নামে একজন লোকের কাছে যায়। মিডিয়া জগতে তিনি অনেক বড় একজন ব্যক্তিত্ব, বিভিন্ন কোম্পানির সঙ্গে তার অনেক কানেকশন। সে যদি চায় যে কোনো মডেলকে অনেক ভালো কাজের সুযোগ করে দিতে পারে। মাহিকে দেখে আরমান ভাইয়ের পছন্দ হয়। সে মাহিকে ভালো একটা আইসক্রিম কোম্পানির সঙ্গে কাজ করার অফার দেয় এবং বলে তুমি গর্জিয়াস কিছু ফটোশ্যুট করো এবং আমাকে দাও। জোভান যেহেতু একজন ডিজাইনার ছিল, সে মাহিকে অনেক সুন্দর একটি ড্রেস তৈরি করে দেয় এবং তার ভালো কিছু ফটোশ্যুট করায়। মাহি সেই বিজ্ঞাপনে কাজের সুযোগ পায় এবং সে ফাটিয়ে দেয়। এইসব স্মৃতি মনে করতে করতে জোভানের হঠাৎ মাথায় একটা আইডিয়া আসে। সেভাবে সে পুলিশের শরণাপন্ন হবে। এদিকে দেখা যায় সিয়াম জোভানকে ধরতে না পেরে সে তার ওসিকে এসে এইসব ব্যাপার জানাচ্ছিল। আর থানায় ঢোকার মুখেই সাংবাদিকরা তাকে জেকে ধরে। নতুন অফিসার, অভিজ্ঞতা কম, তার উপরে এতগুলো সাংবাদিকের এমন উল্টাপাল্টা কোশ্চেন, এতগুলো মানুষ এবং মিডিয়ার সামনে সে একটু নার্ভাস হয়ে পড়ে এবং কথা বলতে গিয়ে সে তোতলামি করে ফেলে। তদন্তের মামলা চলছে, আমরা আপনাদেরকে জানাবো তো। তারপর যখন সে ওসি সাহেবের রুমে ছিল তখন সেই মজিদ, যে তাকে সবসময় চাইতো দাবিয়ে রাখতে, সে এসে ওসি সাহেবের রুমের টিভি চালিয়ে দিয়ে বলে দেখুন স্যার, মিডিয়াতে কেমন তোতলামি করেছে। এদিকে মিডিয়া এই ব্যাপারটিকে এমনভাবে দেখায় যে পুলিশের কাছে আদৌ কোনো তথ্য নেই বলে মনে হচ্ছে। মজিদ তখন এই সুযোগ নিয়ে ওসি স্যারকে বলে স্যার, এখন থেকে মিডিয়া আমরা সামলাবো, সবার দ্বারা সব কাজ হয় না। এই মজিদ যে ইচ্ছা করে সিয়ামকে সবসময় অপমান করতে চায় বা নিচু করতে চায় এটা ওসি স্যার জানতো, তাই সে কখনোই মজিদকে সাপোর্ট করতো না। এইভাবে অপমানিত হওয়ার পরে সিয়াম খুবই ভেঙে পড়ে এবং তার খুব জিত হয়, কারণ আগে একবার সে বিনা দোষে একটা কেস খেয়েছিল। আর এই কেসটিও যদি এবার সে ব্যর্থ হয় তাহলে তার আর সুনাম থাকবে না। 1 বছর আগে কি হয়েছিল সিয়ামের সাথে যার জন্য সে এমন অপমানিত হয়, অপদস্থ হয়, চলুন দেখে নেওয়া যাক।
তখন সিয়াম একজন নতুন পুলিশ অফিসার। একদিন নাইট ডিউটি করতে গিয়ে রাস্তার মধ্যে মারামারি করতে থাকা একটা ছেলেকে সে ধরে। ওই ছেলে সহ আরো 2 জন আসামিকে ধরে যখন সে নাইট ডিউটি শেষ করে থানায় আসে, তখন হঠাৎ করে খেয়াল করে একজন আসামি কম। পথিমধ্যে সে শুধুমাত্র চা খেতে নেমেছিল, তখনই ওই ছেলেটা হয়তো কোনো সুযোগে নেমে গিয়েছে। আর যেহেতু সে কোনো ক্রাইম করেনি, কোনো ক্রিমিনাল না, তাই সিয়াম এটিকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু ওই যে একটা কথা আছে না, সমাজে যদি কেউ উপরে উঠতে চায় তাহলে তার নিচ থেকে টেনে ধরার লোকের অভাব হয় না। এই মজিদ সাহেবকে সিয়াম খুবই সম্মান করত, ভাই ভাই করে ডাকতো। কিন্তু মজিদ সাহেব সবসময় চাইতো নিজেকে উপরে রাখতে, তাই সে সিয়ামের নামে মামলা করে দেয় যে সিয়ামের কাস্টডি থেকে আসামি পালিয়ে গিয়েছে। সিয়াম তো খুবই অবাক হয় এবং এসে বলে, ভাই এটা কেমন কি? কিন্তু মজিদ সাহেব বলে, আপনি তো ভাই ভাই করেন কেন, এখান থেকে যান, অফিসে অফিসিয়াল ভাবে থাকবেন। সিয়াম তো একেবারে অবাক। সে তখন ওসি সাহেবের কাছে হেল্প চায়। ওসি সাহেব বলে, দেখো, যেহেতু সে প্রমাণিত হয়নি যে সে নির্দোষ, সুতরাং সে ক্রিমিনাল, আর ব্যাপারটা এখন আমাদের হাতে নাই, এটি এখন সিআইডি তদন্ত করছে। এই মিডিয়া কেলেঙ্কারির পরে যখন এই 1 বছর আগের স্মৃতি রোমন্থন করছিল, তখন সিয়ামের খুবই মন খারাপ হয়ে যায়। সিয়াম যখন বাইরে যাচ্ছিল তখনই তার দেখা হয় জুয়েল অর্থাৎ জোভানের সাথে। জোভান আত্মসমর্পণ করে এবং সে সিয়ামকে হেল্প করার কথা বলে। সিয়াম তো পুরো অবাক হয়ে যায়, যেন মেঘ না চাইতে বৃষ্টি। এতক্ষণ সে যার পিছু ছুটে ধরতে না পেরে এসে এতগুলো বকা খেলো, এখন সে আসামিই তার কাঠগড়ায় হাজির। সে পুলিশকে জানায়, আমি তো মাহির হাজবেন্ডই না, আর আমি তো তাকে খুন করিনি। তখন পুলিশ বলে, তাহলে কে খুন করেছে? তখন জোভান বলে, আপনি বাবু ভাইকে জিজ্ঞেস করেন। বাবু ভাই ছিলেন নিশো। সালাম শরীফের ডাকনাম ছিল বাবু ভাই। বাবু ভাই ছিলেন এলাকার নামকরা যুবনেতা, যার নাম শুনলেই মানুষের কাঁপুনি উঠে যেত। আর জোভান যখন বাবু ভাইয়ের নাম বলে, পুলিশরাও তখন একটু নড়ে চড়ে বসে। এরপরই প্রথমবারের মতো সামনে আসে আমাদের বাবু ভাই অর্থাৎ নিশো। জুম্মনের হাত থেকে জোভান পালিয়ে যাওয়ার কারণে বাবু ভাই তাকে খুব অপমান করে এবং মারধর করে। তারপর বাবু ভাইকে যে নেতা শেল্টার দেয়, সে ওই নেতাকে ফোন দেয়, দিয়ে বলে, ভাই পরিস্থিতি তো এলোমেলো হয়ে গেল, আপনি চিন্তা করবেন না, আমি সব হ্যান্ডেল করে ফেলবো। এখানেই শেষ হয় 2য় পর্ব। 3য় পর্বের শুরুতেই দেখা যায় ওসি সাহেব জোভান, সিয়াম এবং মজিদ ছাড়া বাকি সকল পুলিশ সদস্যকে থানা থেকে বের করে দেয়। তারপর ওসি সাহেব তার নিজের ঘরের দরজা বন্ধ করে জোভানের কাছ থেকে মূল কাহিনীটি আবার শুনতে চায়। এই খুনের সঙ্গে বাবু ভাই কিভাবে সম্পৃক্ত, সেই ঘটনা জোভান বলতে থাকে। মাহি আর জোভানের মডেলিং ক্যারিয়ার ভালোই চলছিল। বাবু ভাই অর্থাৎ নিশো ছিল টাকার কুমির। বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ইনভেস্টমেন্ট ছিল। আর একজন প্রডিউসার হিসেবে বিভিন্ন মিডিয়ার পার্টিতে সে দাওয়াত পেত। এমনই একটা পার্টিতে প্রথম নিশো মাহিকে দেখতে পায়। মাহিকে দেখে প্রথম দেখাতেই তার অনেক ভালো লেগে যায়। মাহির মডেলিংয়ের যে ট্রেনার ছিল জেরিন খান, জেরিন খানের সঙ্গে আবার বাবুর অনেক পূর্ব পরিচয় ছিল। তারপর এক পর্যায়ে মাহি যখন দাঁড়িয়েছিল, নিশো তার পেছন থেকে এসে তার পিঠে ফু দেয়। মাহি চমকে গিয়ে যখন তার দিকে তাকায়, তখনই জেরিন খান সেখানে উপস্থিত হয় এবং তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। জোভান মাহির সাথেই ছিল। নিশোর কর্মকাণ্ড এবং কথাবার্তা শুনে জোভান বুঝতে পারে সে মাহির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছে। তাই সে যখন আগ বাড়িয়ে পরিচিত হতে যায়, নিশো তখন বলে, আমি জানি আপনি ওর হাজব্যান্ড, সমস্যা নাই, আবার দেখা হবে। এই বলে নিশো চলে যায়। এত বড় এবং পাওয়ারফুল একজন লোক মাহিকে পছন্দ করেছে, তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছে, এটা মাহির খুবই ভালো লাগে। কিন্তু জোভান তো বুঝতে পারে তার ইন্টেনশন খারাপ, তাই সে এই ব্যাপারটিকে মোটেও পছন্দ করে না। পার্টি শেষে যখন তারা বাসায় ফিরছিল, তার পিঠে ফু দেওয়ার ওই মোমেন্টটা বারবার মাহির মনে পড়তে থাকে। দেখে মনে হয় সে কাইন্ড অফ খুশি হয়েছে। জবানবন্দিতে জোভান আরো বলে, তারপরও সবকিছু ভালোই চলছিল। এর মধ্যেই হঠাৎ করে দেখা দেয় তাদের এক মামা। এই মামা ছিলেন একটু দালাল প্রকৃতির মানুষ। সে মাহিকে অনেক বড় একটা কোম্পানির বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগ করে দেয়। যাই হোক, এত বড় এবং মেগা একটা প্রজেক্ট পেয়ে মাহি তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সে মামাকে তার নিজের বাসায় দাওয়াত করে এনে অনেক আদর যত্ন করে এবং খাওয়ায়। তারপরে এই মামা মাহিকে একটু গোপনে ডেকে বলে, তোমার বেতনের সঙ্গে আরো 5 লক্ষ টাকা পাবে, কিন্তু তোমাকে একটু অতিরিক্ত কাজ করতে হবে। এই কোম্পানির এমডি একটু শপিংয়ে যাবে, তোমাকে একটু থাকতে হবে। মাহি বলে, ও আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই না, আমার হাজবেন্ডও তো আমার সঙ্গে থাকবে, তাই না? মামা বলে, না, তোমাকে একটু একা যেতে হবে। জোভান লুকিয়ে এইগুলো শুনতে পায়। সে তো প্রচণ্ড রেগে যায় এবং ওই মামাকে কলার ধরে অপমান করে এবং তাকে বের করে দেয়। মাহিও মামার এমন কথা শুনে সেও খুব চেতে যায় এবং সে বলে, আপনি গিয়ে তাদের সাথে স্ট্রেট কথা বলুন। যদি শুধুমাত্র বিজ্ঞাপনের কাজের জন্য আমাকে ডাকা হয় তাহলে আমি আছি, এমনকি যদি আমাকে অর্ধেক বেতনেও কাজটি দেওয়া হয় তাহলেও আমি করব, কিন্তু এসব নষ্টামি আমি করতে পারবো না। মামা তো আচ্ছা মতো অপমানিত হয় এবং সে তখনই ওই বাড়ি ছেড়ে চলে আসে। আর আসার সময় বলে আসে, মামনি, তাহলে তোমার এই কাজটি আর হচ্ছে না, ভালো থেকো। এই ঘটনার পরে মাহি খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। জোভান তাকে বলে, এটা কোনো ব্যাপারই না, তুমি আরো অনেক বড় বড় অফার পাবে। কিন্তু তারপরেও মাহির মন খারাপ ছিল। জোভান তখন তাকে অফার দেয়, চলো আমরা বাচ্চা নেই। কি মনে করে মাহিও যেন তার এই অফারে রাজি হয়ে যায়। তারপর জোভান মাইকে নিয়ে আবারও আরমান ভাইয়ের কাছে যায়। ওই যে আরমান ভাইয়ের কথা মনে আছে না, যে মাইকে আইসক্রিম কোম্পানির একটি কাজ দিয়েছিল? আরমান ভাই তাকে আরো ভালো একটি কাজের অফার দেয়। তারপরেই দেখা যায় জোভান মাহির জন্য চাটনি কিনে এনেছে এবং কিছু ওষুধ কিনে এনেছে, অর্থাৎ মাহি প্রেগনেন্ট। তখনই হঠাৎ করে একজন সাংবাদিক মাহিকে কল দেয় এবং বলে, কি ব্যাপার ম্যাডাম, শুনলাম নাকি আমরা মামা হতে যাচ্ছি। মাহি তো খুব ভড়কে যায় এবং সে অস্বীকার করে,
কারণ আপনারা জানেন মিডিয়া জগতে যদি বাচ্চা হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তাহলে তাদের ক্যারিয়ারে এক প্রকার ধস নামে। তাই মাহি চায়নি যে মিডিয়া এবং অন্যান্য মানুষ জানুক সে এখন প্রেগনেন্ট। তাছাড়া সে এইমাত্র এত বড় একটা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, আর এখন যদি ওই কোম্পানি জানতে পারে যে মাহি প্রেগনেন্ট, তাহলে তারা হয়তো অসুস্থ মানুষকে দিয়ে কাজ না করিয়ে বরং অন্য কোনো একজন মডেলকে নিয়ে নিবে। আর মাহি এই কাজটি কোনোভাবেই হারাতে চাইছিল না, তাই সে সাংবাদিকদের মিথ্যা কথা বলে। সাংবাদিকদের কোনোভাবে মিথ্যা কথা বলে এড়িয়ে গেলেও সে মূলত খুবই ভয় থাকে। মিডিয়ার লোকদের বিশ্বাস নাই, এই বুঝে আমার নামে কোনো একটা স্ক্যান্ডাল বের করে দেয়। কি করবে, কিভাবে কি সামলাবে বুঝতে না পেরে মাহি তখন জোভানের ফোন থেকে ওই বাবু ভাই অর্থাৎ নিশোকে কল দেয়। কারণ সে জানতো যে নিশো যদি চায় তাহলে সে সবকিছুই পারে, আর এসব মিডিয়ার যেন তেন কোনো মানুষের কথায় থামবে না। এভাবেই তার সঙ্গে বাবু ভাইয়ের আবার যোগাযোগ হয়। উইয়ার্ড ব্যাপারটা হচ্ছে মাহি যখন নিশোর সাথে কথা বলতো তখন সে জোভানের সামনে কথা বলতো না, সে একটু দূরে গিয়ে কথা বলতো। জোভান ব্যাপারটাকে অপছন্দ করলেও তখন সে তাকে কিছু বলেনি। পরদিন সকালে যেমনটি হওয়ার কথা ছিল, কোনো সংবাদপত্রে মাহির এই প্রেগনেন্সি বা তার কোনো প্রকার স্ক্যান্ডাল বের হয় না। কিন্তু ঝামেলা হয়ে যায় আরমান ভাইয়ের এখানে এসে। আরমান ভাই যখন ব্যাপারটা জানে তখন সে মাহিকে কল দেয়। আরমান ভাই বলে, আমি তো খুবই হতাশ, এত বড় একটা কাজের অফার আর এখন তুমি প্রেগনেন্ট, যাই হোক নিজের খেয়াল রেখো। এই বলে সে ফোনটা রেখে দেয়। মাহি আবারও ডিপ্রেসড হয়ে যায়। এভাবে একের পর এক বড় বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যাওয়ার কারণে মাহি খুবই ভেঙে পড়ে এবং সে প্রচন্ড রাগারাগি করে আর জোভানকে দোষারোপ করে যে তোমার এখন বাচ্চা লাগবে, তাই না? তোমার এই বাচ্চা নেওয়ার কারণেই আমার ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, এর সব দোষ তোমার, তুমি এই নষ্টের মূল। মাহি তো রীতিমতো পাগলামি শুরু করে দেয়। সে আসলে পরপর এতগুলো রিজেকশন পেয়ে খুবই শকড হয়ে গিয়েছিল। এরপর আবার দুঃখজনকভাবে 1 মাস পরে তাদের বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। অর্থাৎ যে বাচ্চার জন্য সে কাজটি হারালো সে বাচ্চাও পেল না, কাজও পেল না। মানে সবকিছু মিলিয়ে মাহি এবং জোভান একেবারেই শূন্য হয়ে গিয়েছিল। পারিবারিক শান্তি, সাংসারিক শান্তি, ব্যক্তিগত জীবনের শান্তি, কর্মস্থলে শান্তি, কোথাও যেন তারা শান্তি খুঁজে পাচ্ছিল না। ব্যাপারটা খানিকটা এমন, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। ওসি সাহেবকে যখন এই সকল ঘটনার জবানবন্দি দিচ্ছিল জোভান তখন ইমোশনাল হয়ে যায়। তারপর ওসি সাহেব, সিয়াম এবং মজিদ একটু ব্রেক নেয়। বাইরে এসে ওসি সাহেব বলে, দেখুন বাবু ভাই অর্থাৎ নিশো যে এই কাজের সঙ্গে জড়িত এই ব্যাপারটা আমরা 3 জনের বাইরে যেন আর কেউ না জানে, এটি কিন্তু হাইলি কনফিডেন্সিয়াল, কাউকে কোনো কিছু বলার দরকার নাই। এদিকে যখন জবানবন্দি চলছিল ওদিকে তখন জুম্মন অর্থাৎ নিশোর সেই সাগরেদ প্রাচীল টপকে জেরিন খানকে খুন করতে তার বাসায় যায়। জেরিন খান হঠাৎ করে একটা শব্দ শুনতে পেয়ে সে সতর্ক হয়ে যায় এবং সে অন্য একটা ঘরে লুকিয়ে পড়ে। তারপর সে চিল্লাপাল্লা করে এবং ডাকাত ডাকাত বলে আশেপাশের লোকদেরকে ডাকতে থাকে, আর তার চিৎকার শুনে জুম্মন পালিয়ে যায়। এখানে শেষ হয় 3য় পর্ব। 4র্থ পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মাহির সেই মামা তাকে আবারও ফোন করে। তারপর বলে, তোমার জন্য আরেকটি অফার আছে, তুমি চাইলে এখন সিনেমাতে অভিনয় করতে পারবে, অনেক বড় হতে পারবে। মাহি তো এমনিতেই অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, কোনো কাজ ছিল না, বড় বড় কাজ হাতে পেয়ে সেগুলো হাতছাড়া করেছে, বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে একটা কাজের জন্য সে বলা যায় মুখিয়ে ছিল। তারপর সে মামাকে জিজ্ঞেস করে, তাহলে এবারের ক্লায়েন্টের ডিমান্ড কি, এবার কি সিঙ্গাপুর যেতে হবে? মামা বলে, ছি, তোমাকে আর এসব বলবো না। একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে বলে, এই হোটেলের লবিতে এসে তুমি প্রডিউসারের সঙ্গে কথা বলে চলে যাও। মাহি বলে, হোটেলে কেন, আমি তো তার অফিসে কথা বলতে পারি। মামা জোর করে যে না, তোমাকে হোটেলেই আসতে হবে। আর মাহি তখন না করলে তার মামার কাছ থেকে ফোন কেড়ে নেয় নিশো। নিশো তাকে বলে, এই তুই নায়িকা হবি না, যা বলছে তাই কর, দ্রুত এই হোটেলে চলে আয়। মাহি খানিকটা কনফিউজড হয়ে যায়, কিন্তু এই ঘটনা যদি সে জোভানকে বলতো, জোভান তো তাকে কোনোভাবেই যেতে দিত না। তাই সে জোভানকে বাজারে যাওয়ার কথা বলে মিথ্যা কথা বলে সেই হোটেলে যায়। মাহি হোটেলে আসার পর নিশো তাকে নিয়ে হোটেলের লবিতে যায়। সেখানে দেখা যায় যে এমডি মাহিকে দুবাইয়ের শপিংয়ে যাওয়ার জন্য অফার করেছিল এবং মাহি রাজি না হয় কাজটা তাকে দেয়নি, ওই লোকটি তখন বসে ড্রিঙ্কস করছিল। নিশো গিয়ে তার টেবিলে বসে আর মাহিকে বলে, ওকে চড় মার। মাহির তো কোনোভাবে সাহসী হয় না তাকে চড় মারবে। নিশো তখন তার পাশে বসে বলে, দে। ওই লোকটি পাশ থেকে বলে, কি দিবে? এই কথা বললেই নিশো তাকে চড় মারতে শুরু করে। নিশো তাকে সপাং সপাং করে কয়েকটা চড় মেরে দেয়। লোকটি কিছু বুঝে ওঠার আগে নিশো তাকে বলে, মাপ চা, সরি বল, ক্ষমা চা। তখন লোকটি মাহির কাছে ক্ষমা চায়। তারপর মাহি চলে আসে। নিশোর এমন কর্মকাণ্ড দেখে মাহি খুবই সন্তুষ্ট হয়। যখন নিশো আর মাহি লিফটে নামছিল, নিশো তখন মাহির ক্লোজ হতে যায়। মাহি যখন চলে যেতে থাকে তখন নিশো তাকে পেছন থেকে ডাক দেয়। মাহি তখন বলে, আপনি আমার কাছে কি চান? আমি বিবাহিত। নিশো বলে, আমি জানি। মাহি বলে, আমি প্রেগনেন্ট। নিশো তখন আর কিছু বলতে পারে না, কিন্তু নিশো এখানেই থামে না। পরে একদিন সে আবারও মাহিকে ফোন দেয়। মাহি নিশোর কণ্ঠ শুনে সে তার ফোন কেটে দেয়। নিশো তখন আবার তাকে ফোন দিয়ে বলে, মডেলিং করে কি লাভ, একটা সিনেমা করো, সমগ্র দেশের মানুষ তোমাকে চিনুক, তুমি ফেমাস হও। মাহি তো এটিই চাইতো, সে ফেমাস হবে, সবাই তার অটোগ্রাফ চাইবে, সে নায়িকা হবে। তারপর সে নিশোকে বলে, আমাকে কি করতে হবে? নিশো তখন তার হোটেলের রুম নাম্বার বলে এবং তাকে আসতে বলে। আর এদিকে দেখা যায় নিশো যখন ফোনে কথা বলছে তখন পেছনে তার বেডে অলরেডি একটা মেয়ে শুয়ে আছে। তারপর মাহি নিশোর সেই হোটেল রুমে চলে আসে। মাহির আসার কথা শুনে নিশো নাইট ড্রেস পরে একেবারে বাবু সেজে রেডি হয়ে বসে থাকে। তারপর যখন সে মাহির কাছাকাছি আসে, হাতের কাছে থাকা একটা কাচের বোতল দিয়ে মাহি তার মাথায় আঘাত করে। আর নিশো তখন মাহিকে বেডের উপরে ফেলে মুখ চেপে ধরে। দেখা যায় নিশোর কপাল ফেটে রক্ত ঝরছে মাহির মুখের উপর। নিশো তখন তাকে কিছুই বলে না, তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে।
মাহি ইদানিং অনেক রাত করে বাসায় ফিরত। জোহান তার গৃহপালিত হাজবেন্ডের মতো বাসায় বসে থাকে, আর সে সারাদিন সারা রাত কোথায় যায় না যায়, কোথায় কি করে না করে সে কিছুই জানে না। জোহানকে সে কিছুই জানায় না। নিশোর সঙ্গে মাহির এই ঘটনা হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে যোগাযোগ হয়, এবং জোহান তার জবানবন্দিতে আরও বলে মাহি যেন কেমন একটা হয়ে গিয়েছিল। সে সারাদিন ফোনে কথা বলতো এবং অবশ্যই জোহানকে এড়িয়ে। তারপর হঠাৎ একদিন মাহি জোহানকে জানায় সে ব্যাংকক যাচ্ছে শুটিংয়ে, একা। জোহান তো একেবারে অবাক, তবুও সে কিছু বলতে পারে না, কারণ তখন তাদের সম্পর্কের মধ্যে আর ওই অ্যাটাচমেন্টটা নাই। জোহান ধারণা করেছিল যে কিছু একটা হচ্ছে, কিন্তু সে ভাবতে পারেনি যে এত বড় কিছু হতে যাচ্ছে। মাহির যে ফ্রেন্ড জোহানকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই ফ্রেন্ড একদিন জোহানকে ফোন করে বলে তুই কি জানিস মাহি কি করে বেড়াচ্ছে? জোহান বলে না তো। সেই ফ্রেন্ড বলে আমি বলেছি এটা গোপন রাখিস, তাকে তো সবসময় নিশোর সঙ্গে দেখা যায়, আমার মনে হয় খুব একটা ভালো কিছু হতে যাচ্ছে না, খেয়াল রাখিস। তারপর ব্যাংকক থেকে মাহি যখন বাসায় ফেরে, নিশো তাকে তার বাড়ির নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আর মাহি বাসায় আসার পর যখন তাকে জোহান এই কথাগুলো বলে যে তুমি বাবু ভাইয়ের সঙ্গে এসব উল্টোপাল্টা করে বেড়াচ্ছ, নিজের শরীর বিক্রি করছো, তখন মাহি তার উপরে খুব ক্ষেপে যায়। তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতে থাকে এবং এই ঝগড়ার মাঝখানেই হঠাৎ করে বাবু ভাই চলে আসে, অর্থাৎ নিশো চলে আসে। সে এসে জোহানকে ধমকি দেয় এবং বলে কি অবস্থা ছোট ভাই, কি সমস্যা তোমার, এরকম করছো কেন? ও হয়েছে বলে কি তোমার গোলাম হয়ে গেছে নাকি? এবং সে জোহানের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে তুই এখনই ওকে ডিভোর্স দিবি, কোনো কানেকশন থাকবে না, তোরও ঝামেলা শেষ, মাহিরও ঝামেলা শেষ, কারোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না, আমারও ঝামেলা শেষ, এখনই ডিভোর্স দিবি। এবং সে জোর করে জোহানকে দিয়ে 3 বার তালাক বলায়। তারপর বলে আগামীকাল রেজিস্ট্রি অফিসে যাবি এবং ওকে খাতা কলমে তালাক দিবি। জোহান প্রাণের ভয়ে মাহিকে তালাক দিয়ে বলদের মতো কাঁদতে থাকে। এতক্ষণ জোহানের জবানবন্দি নেওয়ার পর জোহানকে থানায় আটকে রাখা হয়। তারপর ওসি স্যার সিয়াম এবং মজিদকে ডেকে বলে দেখো এই কেসটা এখানে স্টপ রাখো, নিশো অনেক হাই প্রোফাইলের আসামি, আমি আমার উপর মহলে কথা বলবো, তারপর বাকি কাজ হবে। এবং সে সিয়ামকে বাসায় যেতে বলে। সিয়াম ব্যাপারটাতে খুবই হতাশ হয়ে যায়, কারণ সে এই কেসটা সলভ করার একেবারেই দ্বার প্রান্তে। কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে ওসি স্যারের কারণেই তার কেসটি এখন স্থগিত করে রাখতে হচ্ছে। একদিকে মজিদ তার পেছনে লেগে আছে, তার উপর ওসি সাহেবের এমন অসহযোগিতাপূর্ণ আচরণ, পরিবার, কেসের জটিলতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইরাল হওয়া ভিডিও, সবকিছু মিলিয়ে সিয়াম খুব ডিপ্রেশনের মধ্যে ছিল। এবং যখন সে বাসায় যাওয়ার জন্য থানা থেকে বের হয়, সেই রিপোর্টার আবারও তার কাছে সাক্ষাৎকার নিতে আসে এবং সে যখন এড়িয়ে যেতে চায় তখন সাংবাদিক তাকে উল্টাপাল্টা বলে। সিয়াম তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই সাংবাদিকের কলার ধরে বসে। যাই হোক, বেশি কিছু হওয়ার আগে তার কনস্টেবল এই ব্যাপারটিকে সামলে নেয়। এরপর দেখা যায় জেরিন খানকে, সে জীবন সংখ্যায় ভুগছিল, তাই সে পুলিশ ডেকে সব ঘটনা পুলিশকে জানায়। এদিকে দেখা যায় সিয়াম খুবই ডিপ্রেশনে থাকে। সে কোনোভাবেই এই কেসটিকে এই পর্যায়ে এসে থামিয়ে দেওয়াটা মেনে নিতে পারছিল না। তার এই অপমান, এই অপদস্থ হওয়া যে কিভাবে সে নিজেকে প্রমাণ করবে কোনো কিছু বুঝতেই পারছিল না। বারবার তার এনিহাও এটাই মনে হচ্ছিল সে যদি এই কেসটাকে সলভ করতে পারে তাহলেই হয়তো সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। হতাশায়, রাগে, জেদে তখন সে ওই রাতেই বাবু ভাই অর্থাৎ নিশোকে কল দেয়। আর এরপরেই শেষ হয় 4র্থ পর্ব। 5ম পর্বের শুরুতেই দেখতে পাই হঠাৎ করে সিয়ামের বউ এসে পড়ায়, সে ফোন কেটে দেয়। পরদিন সিয়াম অফিসে গিয়ে দেখে থানায় এই ব্যাপারে আর কোনো কথাই হচ্ছে না, সবাই যে যার মতো ডিউটি পালন করছে। কিন্তু সে এই ব্যাপারটাকে ভুলতেই পারছিল না। সিয়ামের মন খারাপ দেখে তার সেই বিশ্বস্ত কনস্টেবলটি তার কাছে আসে এবং তাকে পরামর্শ দিতে গেলে সিয়াম তখন তার উপর অত্যন্ত ক্ষেপে যায়, কারণ সিয়াম আসলে অস্তিত্ব সংকটে ভুগছিল। সবাই তাকে শুধু পরামর্শ দিতে আসে, সে যেন কারোর কাছেই নিজেকে একজন দায়িত্ববান পুলিশ হিসেবে প্রমাণই করতে পারছিল না। এমনকি তার কনস্টেবলও তাকে এসে পরামর্শ দেয়, তাই সে তার উপর অত্যন্ত ক্ষেপে যায়। কিন্তু তার কনস্টেবল জানতো সিয়ামের মন অনেক ভালো, সে ভালো মানুষ। তারপর সে সিয়ামকে বলে স্যার আপনি এত কিছু না ভেবে সরাসরি আসামিকে গিয়ে ধরুন, লাগলে আমি আপনার সাথে আছি। তারপর সিয়াম সেই হাবিলদারকে সাথে নিয়ে সরাসরি কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই নিশোর বাসায় যায়। তারপর সে নিশোকে প্রশ্ন করা শুরু করে যে আপনি মাহিকে চিনতেন? নিশো বলে আমি একজন প্রডিউসার, এর বাইরে আমি তাকে চিনি না। তারপর সে নিশোকে একটা ছবি দেখিয়ে বলে স্যার ব্যাংককে তো একসাথেই ছিলেন, জোভানের সঙ্গে ডিভোর্সও করিয়েছেন। নিশো তখন সব অস্বীকার করে। সে বলে জোভান তোর বউয়ের টাকায় চলে, উল্টাপাল্টা বলে, লুজার। আর ওই দিন আমি ব্যাংককে ছিলাম না, আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম, আমার কথায় আমার 100 জন সাক্ষী আছে, আর আপনি যেগুলো বলছেন এগুলো কোনো সাক্ষী প্রমাণ আছে? তারপর সিয়াম তাকে বলে তার মানে ব্যাংককের হোটেলগুলোর রেজিস্ট্রি, সিসিটিভি এগুলো চেক করলে তো আর আপনাদের ছবি পাওয়া যাবে না, তাই না? তখনই নিশোর একটা কল আসে এবং সে ফোন রাখার পর সিয়ামকে বলে আপনি এখানে এসেছেন, আপনার ওয়ারেন্ট কই, আপনি কে পাঠিয়েছে? সিয়াম তখন কোনো উত্তর দিতে পারে না। নিশো তখন বলে এখান থেকে বের হ। সিয়াম তো পুরো থ হয়ে যায়। তারপর নিশো তার গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে এখান থেকে বের হ। সিয়ামের তখন আবারও মাথা গরম হয়ে যায়। সে তখন নিশোর কলার ধরে বলে অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে আমি তোকে এখনই গুলি করতে পারি। আর এটা দেখে নিশোর বডিগার্ডরা তার দিকে অস্ত্র তাক করে। নিশো সবাইকে থামিয়ে দেয় এবং সে কিছুই বলে না, শুধু হাসে। তারপর সিয়াম বেরিয়ে আসে। আবারও সিয়ামের হাবিলদার সিয়ামকে এই পরিস্থিতি থেকে সামলে নেয়। সিয়াম আসলে একটু মাথা গরম টাইপের ছিল, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করতে পারতো না। নিশোর বাড়ি থেকে বের হওয়ার পর ওই হাবিলদার তাকে বলে স্যার এভাবে কাজ হবে না, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে তথ্য কেন্দ্রে নিয়ে যাই। তারপর তারা দুজনে মিলে একটা জেলখানাতে যায় এবং অনেক বড় মাপের একজন সন্ত্রাসীর সঙ্গে তারা কথা বলে।
এদিকে দেখা যায় নিশোর সাগরেদ রমজান আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে জেরিনের বাসার নিচে একটা গাড়িতে করে পাহারা দিচ্ছিল। জেরিন খান বাসা থেকে বের হলে তাকে ধরে ফেলবে, কিন্তু জেরিন খান বুদ্ধি করে তার বাসা থেকে 4টা গাড়ি নিয়ে বের হয়। 4টা গাড়ি 4 দিকে যায়। এই দাগি আসামির বোনকেও নষ্ট করেছে নিশো, আর তারপর এই আসামিকে একটা কেস দিয়ে জেলে ঢুকিয়ে রেখেছে। সিয়াম যখন নিশোর কথা বলে তখন সে বলে ওকে ধরবেন, আমি ওর ঠিকানা দিয়ে দিচ্ছি। তারপর সে আফরান নিশোর একটা বাগান বাড়ির ঠিকানা দেয়, দিয়ে বলে পারলে এখানে যান, গিয়ে তাকে ধরেন। সিয়াম আর হাবিলদার তখন ওই ঠিকানা ধরে নিশোর ওই বাগান বাড়ির এলাকায় যায়। তারপর সিয়াম পুলিশের পোশাক পরিবর্তন করে একটা ক্যাজুয়াল ড্রেস পরে বাগানের মধ্য দিয়ে লুকিয়ে সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে ওই বাড়ির মধ্যে ঢোকে। ঢোকার পর সে দেখতে পায় অনেক বড় বড় রাজনীতিবিদ মেয়ে ছেলে নিয়ে ওখানে মজা করছে, টাইপ অফ তাদের সিক্রেট জলসাঘর। এবং ভেতরে থাকা গার্ডের চোখ ফাঁকি দিয়ে সে একটা গোপন রুম দেখতে পায়, আর উকিঝুঁকি দিয়ে সেই ঘরের মধ্যে সে অস্ত্র এবং ড্রাগসের বক্স দেখতে পায়। তারপরে তাকে একজন সিকিউরিটি গার্ড দেখে ফেলে এবং সে ড্রাঙ্কের অভিনয় করে কেউ কিছু বুঝে ওঠার আগে এনিহাও সেখান থেকে বেরিয়ে আসে। এই বাগান বাড়ির সন্ধান পাওয়ার পরে সিয়াম তার হাবিলদারকে নিয়ে দ্রুত থানায় চলে আসে। থানায় ঢোকার পথেই দেখতে পায় জোভানকে একটা গাড়িতে ওঠানো হচ্ছে এবং কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। আর পোশাক পরে থানার ভেতরে ঢুকে দেখতে পায় তাদের একজন বড় অফিসার এসপি সাহেব এসেছেন। বিনা ওয়ারেন্টে এমন হাই প্রোফাইল একজন মানুষের বাড়ি যাওয়া, তার কলার ধরে তাকে অপমান করা, আনঅফিসিয়ালি জেলখানায় যাওয়া, সেখানকার দাগি আসামির সঙ্গে কথা বলা, এমন আরো অনেকগুলো নিয়মের বহির্ভূত কাজ সিয়াম করেছে। তাই এসপি সাহেব তাকে প্রচন্ড পরিমাণ রাগারাগি করে। আর সিয়াম যখন বলে স্যার আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তখন এসপি আরও চেতে যায় এবং তাকে সাথে সাথে বরখাস্ত করে দেয়। বলে তুমি তোমার অস্ত্র পিস্তল এগুলো রেখে এক্ষুনি বাড়ি চলে যাও। সিয়াম তো একেবারে গাছ থেকে পড়ার মতো অবস্থা। সে তার সাসপেনশন মেনে নিয়ে বাসায় চলে যায়। সিয়াম তার কাজকে অনেক ভালোবাসত এবং সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভালো কিছু করার চেষ্টা করছিল। আর তার ফলস্বরূপ যখন তাকে সাসপেন্ড হতে হলো সে তখন খুবই ভেঙে পড়ে। বাসায় যেন তার একা একা সময় কাটছিল না। এর মধ্যে সে একদিন হঠাৎ করে নিউজে দেখতে পায় সে যে বাড়ির ঠিকানাটা এসপি সাহেবকে বলেছিল সেই বাড়িতে পুলিশ রেড দিয়েছে, কিন্তু পুলিশ সেখানে একজন রিটায়ার্ড অফিসারের একটা বাড়ি ছাড়া আর কিছুই পায়নি। কোনো ধরনের অস্ত্র, মাদক বা খারাপ কোনো আলামতই পায়নি। সিএমের তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে এই পুলিশ সদস্যের মধ্য থেকে কেউ একজন হয়তো এই তথ্যগুলো পাচার করছে, তা না হলে আগে থেকে এইগুলো সরিয়ে সেটা পরিষ্কার করার সুযোগ পেল কিভাবে। একদিন হঠাৎ সিয়ামের একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং একজন নারী কণ্ঠ তাকে বলে আপনি তো মাহি হত্যার তদন্ত করছিলেন, আমি একজন আই উইটনেস। আর এখানেই শেষ হয় সিরিজের 5ম পর্ব। 6ষ্ঠ পর্বের শুরুতেই দেখা যায় সেই হাবিলদার এবং সিয়াম এক জায়গায় অপেক্ষা করছে। সেখানে লুকিয়ে সেই মেয়েটি তাদের সঙ্গে দেখা করতে আসে। সে আর কেউই নয়, জেরিন খান। সিয়াম, হাবিলদার, রফিক এবং জেরিন খান তাদের সবার সিম কার্ডই সুইচ অফ ছিল, যেন কেউ তাদেরকে ট্রেস করতে না পারে। জেরিন খান সিয়ামকে বলে আমি রাজসাক্ষী হতে পারবো না, কারণ আমি সাক্ষী দিলে আজ বাদে কাল ওরা আমাকে মেরে ফেলবে, তবে আমি আপনাকে মূল ঘটনাটি বলে হেল্প করব। তারপর সে বলতে থাকে কি হয়েছিল সেদিন মাহির সাথে। মাহির সাথে তখন জোবানের ডিভোর্স হয়নি, আর বাবু ভাই অর্থাৎ নিশোর সাথে তখন তার প্রথম সম্পর্ক। একদিন রাতে সে জোবানের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়, আর নিশো তাকে রাস্তায় দেখতে পেয়ে তাকে পিক করে। তারপর নিশো আর মাহি একটা বারে যায় এবং মদ খেয়ে মাহি অজ্ঞান হয়ে পড়ে। নিশো তখন মাহিকে নিয়ে তার সেই বাগান বাড়িতে যায়। মাহির যখন ঘুম ভাঙে তখন সে বাড়ি আসার জন্য ছটফট করে, আর নিশো তখন তাকে গাড়িতে করে এগিয়ে দিয়ে যায়। মধ্যরাতে ড্রাঙ্ক অবস্থায় মাহি যখন বাসায় এসে সোফার উপর শুয়ে পড়ে, জোবান তাকে কিছুই বলে না। সে বরং একটা কাঁথা এনে তার গায়ের উপরে দিয়ে দেয় যেন তার ঘুমটা আর একটু ভালো হয়। সে আসলে মাহিকে খুবই ভালোবাসত। সে চাইতো এনিহাও তাদের সংসারটা আবার ঠিক হয়ে যাক, কিন্তু তলে তলে যে মাহি টেম্পু চালাচ্ছে সে খবর কি আর জোবান জানতো না। সেদিনের রাত ছিল তাদের কেবল শুরু। এরপর থেকে মাহি রেগুলার নিশোর সাথে দেখা করতো এবং তারা রেগুলার ড্রাঙ্ক হতো। এরকম একবার মাহি যখন নিশোর সঙ্গে একটা নাইট স্টে করে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নিশো তার ফোনে একটা ভিডিও দেখছে। মাহি খেয়াল করে দেখে সে একটা বাজে ভিডিও দেখছে। সে নিশোকে বলে তুমি এসব বাজে ভিডিও দেখো কেন? নিশো তাকে বলে বাজে ভিডিও কই, দেখো তোমার আর আমার ভিডিও। মাহি তো একেবারে গাছ থেকে পড়ার মতো অবস্থা। নিশো তার সঙ্গে অপকর্ম করে সেটি সে মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছে। মাহি তাকে অনেক রিকোয়েস্ট করে ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু নিশো বলে না, আমাদের সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য আমি এই ভিডিওটি করে রাখলাম, ডিলিট করব না। মুখে এই কথা বললেও নিশোর আসলে উদ্দেশ্য ছিল অন্যরকম। কি উদ্দেশ্য ছিল আশা করি বুদ্ধিমান হলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, কমেন্টে জানাবেন। মাহি তখন তাকে বারবার বলে আমরা বিয়ে করছি তো তাই না, আমরা বিয়ে করছি তো তাই না। নিশো তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা বিয়ে করবো, আমরা বিয়ে করছি তো। তারপর একদিন তারা যখন আরেকটি হোটেল স্টে করছিল তখন নিশো মাহিকে সিনেমা করার অফার দেয় এবং বলে তুমি অনেকগুলো সিনেমা করবে, তুমি স্টার হয়ে যাবে, দুনিয়ার সবাই তোমাকে এক নামে চিনবে। মাহি তো মনে মনে খুবই খুশি হতে থাকে। হঠাৎ করে নিশোর একটা কল আসে এবং তার সঙ্গে একজন গেস্ট দেখা করতে আসে। তারপর নিশো, মাহি এবং একজন বৃদ্ধ লোক বসে ড্রিঙ্কস করে। এই বৃদ্ধ লোককে আশা করে চিনতে পেরেছেন। সিয়াম যে বাগানবাড়ির তথ্য পুলিশকে জানিয়েছিল সেই বাগানবাড়ির ওনার, রিটায়ার্ড অফিসার। এই লোকের চুলদাড়ি পেকে গিয়েছে, অথচ নষ্টামিতে ভরপুর। তারা তিনজনে ভরপুর মদ খাওয়ার পর নিশো বলে আমার সিগারেট শেষ হয়ে গেছে, আমি সিগারেট আনতে যাচ্ছি। নিশো রুম থেকে বের হয়ে যাওয়া মাত্রই ওই লোকটি মাহির সামনে দাঁড়ায় এবং তার বেল্ট খুলতে থাকে। মাহি তখন বলে আপনি এসব কি করছেন, কি সমস্যা আপনার, আপনি এখান থেকে বের হন। তখন ওই বুড়া তার ফোন বের করে মাহিকে দেখিয়ে বলে এই যে এসব কি।
খুব সতী সাজা হচ্ছে না? অর্থাৎ নিশোর করা সেই ভিডিওটি তার গ্যাংয়ের সবার কাছেই আছে, যেমনটি আপনারা অনুমান করেছিলেন। নিশোর উদ্দেশ্য ছিল এই ভিডিওটি দিয়ে মাহিকে ব্ল্যাকমেইল করা। মাহি তখন প্রথমবারের মতো বুঝতে পারে যে সে কোন পচা শামুকে পা কেটেছে। তখন তার আর কিছুই করার থাকে না, সে নিথর দেহের মতো বেডে পড়ে থাকে আর ওই বৃদ্ধ তার সাথে আকাম করে। আর এখানেই শেষ হয় সিরিজের 6ষ্ঠ পর্ব। 7ম পর্বের শুরুতেই দেখা যায় ওই বুড়া চলে যাওয়ার পরদিন সকালবেলায় নিশো আবার সেই রুমে আসে। নিশোকে দেখেই তার উপরে মাহি চটে যায়, আর নিশো তখন তাকে কয়েকটা কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, এই নে তোর অর্জন, তুই এখন নায়িকা হয়ে যাবি, আর কোনো সমস্যা নাই। জেরিন খান তখন সিয়ামকে আরও বলে মাহির এই একটি রাতে তার জীবন বদলে দেয়। এই রাতের পরই সে 8টি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়, যে কিনা কোনো অভিনয়ই পারে না। এখানে নিশোর এক্সপ্রেশন অসাধারণ ছিল, দেখার মতো। এই চুক্তিবদ্ধ হওয়ার পর মাহিকে প্রায় বিভিন্ন হোটেলে যেতে হতো। মাহি তখন নিশোকে ফোন দিয়ে বলে, এখন কি আমাকে এগুলো করতে হবে? নিশো তখন বলে, হ্যাঁ, তো অসুবিধা কি, যাও সিনেমা করো, স্টার হও। মাহি তাকে বলে, এভাবে আমাকে কতদিন করতে হবে? নিশো বলে, যতদিন আমার কাছে তোর ভিডিও আছে ততদিন। মাহি আসলে তাদের জিম্মি হয়ে গিয়েছে। একদিকে সিনেমা, সুনামের লোভ, অন্যদিকে তার উল্টাপাল্টা ভিডিও তাদের হাতে। তাদের কথা শোনা ছাড়া তার কোনো উপায়ই ছিল না। নিরুপায় হয়ে তাকে প্রায় ওই বুড়ার সঙ্গে হোটেলে রাত কাটাতে হতো। মাহি একদিন নিশোকে না জানিয়েই ওই বাগান বাড়ি গিয়েছিল তার সঙ্গে দেখা করতে। হঠাৎ করে সে আড়াল থেকে খেয়াল করে আরেকটি মেয়ে নিশোর কাছে বলছে, আমার ভিডিওগুলো ডিলিট করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। যখন সে নিশোকে অনেক জোরাজোরি করছিল, নিশো তখন তার চুলের মুঠি ধরে ছাদ থেকে ফেলে দেয়। লুকিয়ে দূর থেকে এটি দেখে মাহির কলিজা কেঁপে যায়। এদিকে হঠাৎ করে দেখা যায় সিয়াম এবং জেরিন খান যে এমন লুকিয়ে দেখা করছিল, নিশো ও তার লোকজন এই খবরটি জেনে গিয়েছে। নিশোকে আসতে দেখে সিয়াম এবং জেরিন খান গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। সিয়াম বুঝতেই পারছিল না তারা কিভাবে জানলো, কারণ সবার ফোন অফ ছিল। তারপর তারা নিশোর চোখ এড়ানোর জন্য রাস্তা থেকে একটু বাইপাসে নেমে যায়। সিয়াম এবং জেরিন খানকে একটা ঝোপের আড়ালে নামিয়ে দিয়ে হাবিলদার ওই গাড়িটি নিয়ে আরো একটু সামনে এগিয়ে যায়, কিন্তু নিশোদের চোখ তারা ফাঁকি দিতে পারে না। নিশোদের গাড়িও জেরিন খানের গাড়ি ফলো করে সেই গাড়ির কাছে চলে যায়। তারপর সিয়াম ও জেরিন খানকে না পেয়ে স্ট্রেট ওই হাবিলদারকে নিশো গুলি করে দেয়। দূর থেকে সিয়াম সবই দেখছিল। তার চোখের সামনে যখন হাবিলদারকে গুলি করে দেয়, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু জেরিন খান তাকে আটকে রাখে। তারপর নিশোর গাড়ি চলে গেলে সে হাবিলদারের কাছে যায়। হাবিলদার মরার আগে তার কানে কানে কি যেন একটা বলে যায়। এই হাবিলদার সিয়ামের খুবই ক্লোজ ছিল। সিয়াম তো একেবারে ভেঙে পড়ে, সে খুবই রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। সিয়াম তখনই তার বাড়িতে আসে। এসে দেখে নিশোর পোষাগন্ডা রমজান তার মেয়েকে কোলে নিয়ে খেলা করছে, এবং সিয়ামকে দেখে বলে, স্যার আপনি কোথায় থাকেন না থাকেন, আপনার বাড়িটা একটু দেখতে এলাম, চিনে গেলাম। সিয়াম তখনই তার কোল থেকে মেয়েকে নিয়ে নেয় এবং তার ওয়াইফকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওয়াইফকে ঘরে রেখে সিয়াম বাইরে এলে রমজান তাকে ফোন দিয়ে বলে, কথা বল। নিশো তখন তাকে অকথ্য ভাষায় গালাগালি করে আর বলে, তোর 14 গোষ্ঠী সহ সাফা করে ফেলবো, যদি হুশজ্ঞান থাকে তো জেরিন খানকে আমার কাছে ফেরত দে। সিয়াম তাকে কিচ্ছু বলে না, সে তার কথা শুধু শোনে এবং হজম করে। সিয়াম বুদ্ধি করে তার ওয়াইফ আর তার মেয়েকে নিয়ে তার ওসি স্যারের বাসায় আসে এবং ওসি স্যারকে রিকোয়েস্ট করে, আমি জীবন সংখ্যায় ভুগছি, আমার মেয়ে আর ওয়াইফকে একটু দেখে রাখবেন স্যার। ওসি স্যার তার পরিবার রাখে, কিন্তু সিয়ামকে সে খুব বকাবকি করে যে তুমি এত বাড়াবাড়ি কেন করতে গেলে, তোমার ভুলের কারণে একজন হাবিলদার মারা গেল, আমি তো তোমাকে বললাম কেসটা আমি হ্যান্ডেল করছি, তুমি কেন এর মধ্যে ইনভলভ হলে। ওসি স্যারের বাসা থেকে সিয়াম যখন বের হয়, হঠাৎ করে সে খেয়াল করে রমজান তাকে ফলো করছে। সে তার বাইক টান দিয়ে রমজানকে ধোকা দিতে সক্ষম হয় এবং তারপর সে জেরিন খানের কাছে আসে। দেখা যায় জেরিন খানকে সে একটা কয়লার কার্গোর মধ্যে লুকিয়ে রেখেছে, তার জন্য খাবার নিয়ে আসে এবং জেরিন খান তার উপরে খুব চেতে যায় যে আমি এখানে বন্দি থাকতে পারবো না, আমি বাইরে যেতে চাই। সিয়াম এবং জেরিন কোনোভাবেই বুঝতে পারছিল না কিভাবে কি হয়ে গেল, তারা কিভাবে টের পেল। জেরিন খান তখন সিয়ামকে জিজ্ঞেস করে, হাবিলদার মারা যাওয়ার আগে আপনার কানে কানে কি বলে। সিয়ামের তখন মনে পড়ে রফিক তাকে বলেছিল কল লিস্ট, শুধুমাত্র এইটুকু বলে রফিক মারা গিয়েছিল। কল লিস্টের কথা মনে পড়ায় সিয়াম যখন নিজের মোবাইল খুঁজছিল, জেরিন খান তখন তাকে রফিকের মোবাইলটি দিয়ে বলে, এই ফোনটি আপনি রেখে গিয়েছিলেন। রফিকের ফোনের কথা সিয়ামের মনেই ছিল না। সিয়াম তখন রফিকের ফোনের কল লিস্টটা চেক করে এবং সেখানে সে যা দেখতে পায় তা দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। হাবিলদার রফিককে লাস্ট কল করেছিল ওসি স্যার। জেরিন খান ও সিয়ামের বুঝতে বাকি থাকে না যে রফিকও তাদের সঙ্গে কোঅপারেট করেছে। পরবর্তী সিনে দেখা যায় নিশো এবং ওসি স্যার গোপন একটা জায়গায় দেখা করছে। ওসি স্যার তখন রফিকের ফোনে কল দেয় এবং সিয়ামের হাতে থাকা ফোন বেজে ওঠে। সিয়াম তখন নিশ্চিত হয় যে ওসি স্যার এই কাজগুলো করেছিল। তখন সিয়ামের পুরনো ইতিহাসগুলো আরেকবার মনে পড়ে। এই ওসি স্যারই বলেছিল নিশোর ইনভলভমেন্টটার জন্য আমরা 3 জনের বাইরে কাউকে না বলি। সে বুঝতে পারে ওসি স্যার কেন তখন ইনভেস্টিগেশনটা হোল্ড করতে বলেছিল। এগুলো বুঝতে পারার পর সিয়াম যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সে রেগে ওই ফোনটি ভেঙে ফেলে এবং নিজে নিজে বলতে থাকে, স্যার আমি আপনাকে সারা জীবন নিজের আইডল মনে করতাম, আপনি এই কাজটা কিভাবে করলেন, আপনি এই কাজটা কেন করলেন। আর এখানেই শেষ হয় সিরিজের 7ম পর্ব।
অষ্টম পর্বের শুরুতে দেখা যায় সিয়ামের তখন মনে পড়ে তার ফ্যামিলি তো স্যারের কাছে। সে তো তখন উন্মাদ হয়ে ওই কয়লার কার্গো থেকে বেরিয়ে যায় এবং তখন জেরিন খান পেছন দিক থেকে তাকে রিকোয়েস্ট করে যেন না যায়। সে তাকে বলে আপনি মাথা গরম করবেন না প্লিজ, কারণ এখন যদি ওসি স্যার জানে যে আপনি জেনে গিয়েছেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলিকে বাঁচতে দিবে না। সিয়াম তার কোনো কথাই না শুনে বেরিয়ে যায়। জেরিন খানও তার পিছু পিছু বের হয়ে এসে দেখে সিয়াম তখন যায়নি। সে বাইরে দাঁড়িয়ে কান্না করছে এবং ঠান্ডা মাথায় চিন্তা করছে কি করবে। এরপরে সিয়াম ওসি স্যারকে কল দিয়ে জেরিন খানকে তাদের হাতে তুলে দিতে চায়। ওসি স্যার তাকে একটা গোপন জায়গায় ডাকে। ফোন রাখার পর ওসি স্যার যখন টাকা নিয়ে চলে যেতে চায়, নিশো তখন বলে না, সকাল হোক, জেরিন খানকে আমি হাতে পাবো, তারপর আপনার টাকা দেবো। পরদিন সকালে ওসি স্যার, নিশো ও তার দল একটা গোপন জায়গায় সিয়ামের জন্য অপেক্ষা করছিল। সিয়াম এদিকে বুদ্ধি করে ওসি স্যার এবং নিশোকে ওইখানে দাঁড়িয়ে রেখে সে জেরিন খানকে নিয়ে একটা টিভি চ্যানেলে যায়। সেই যে রিপোর্টারকে সে মেরেছিল সেই রিপোর্টার জেরিন খানের সাক্ষাৎকার নেয়, আর সেখানে জেরিন খান নিশো এবং বাকিদের সকল কুকর্ম সরাসরি লাইভ অনুষ্ঠানে বলে দেয়। আর এই অনুষ্ঠানটি সরাসরি যখন লাইভে প্রচারিত হচ্ছিল তখন রমজান এই ভিডিওটি দেখে নিশোকে দেখায়। নিশো তো একেবারে গাছ থেকে পড়ার মতো অবস্থা। জেরিন খান ওই লাইভ অনুষ্ঠানে বলে মাহিকে যখন নিশো বারবার মিস ইউজ করছিল তখন মাহি তার কাছে আসে এবং তার কাছে হেল্প চায়। তখন সে মাহিকে বলে ওই ভিডিওর মধ্যে তো শুধু মাহি না, নিশো আছে, সুতরাং যদি ওই ভিডিও ভাইরাল হয় এবং মানসম্মান যায় তাহলে মাহির একা যাবে না, বাবুরও যাবে। তাই যেন সে ভয় না পেয়ে শক্ত হয়ে রুখে দাঁড়ায়। জেরিন খানের কথায় মোটিভেটেড হয়ে মাহি তখনই নিশোকে ফোন দেয় এবং সে নিশোকে বলে আমি আর এসবের মধ্যে নাই, তুমি এক্ষুনি আমার ভিডিও দিবে। এই বলে সে নিশোর উপর চড়াও হয় এবং চিৎকার করতে থাকে। নিশো তখন অবাক হয়, মাহির এত সাহস কিভাবে হয়। মাহি তার নিজের ভুল বুঝতে পেরে সে জোভানের কাছে ক্ষমা চায়। জোভানও তাকে ক্ষমা করে দিয়ে চলে যায়। মাহি তার নিজের ভুল বুঝতে পারে এবং ইট কাঠের এই শহর ছেড়ে সে দূরে কোথাও চলে যেতে চেয়েছিল, কিন্তু তখনই নিশো তার বাসায় চলে আসে এবং এসে বলে কি ব্যাপার সুইটহার্ট, কি হয়েছে তোমার। মাহি নিশোকে ভয় দেখায়, তুমি আমার ভিডিও ডিলিট করে দাও, আমি কখনোই তোমার সংস্পর্শে আসবো না, আর যদি না করো তাহলে তুমি, তোমার বড় ভাই, সবাই কি করেছো না করেছো তোমাদের সবকিছু আমি ফাঁস করে দেবো। নিশোর তখন প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এবং সে লাথি মেরে মাহিকে ফেলে দেয়। তারপর সে মাহিকে প্রচণ্ড মারধর করে, লাথি চড় ঘুষি দিয়ে মাহিকে সে মৃতপ্রায় করে ফেলে। সুযোগ বুঝে হঠাৎ করে মাহি নিশোকে ফাঁকি দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। নিশো তখন তার পিছু দৌড়ায় না, কারণ সে মনে করেছিল মাহি কোথাও যাবে না। সে শুধু বলে আমি কিন্তু তোকে জানে মেরে ফেলবো, তুই ফিরে আয়। কিন্তু মাহির তো আর জীবনের মায়া নেই, সে ভয় না করে পালিয়ে চলে যায়। আর তারপর সে সরাসরি চলে যায় নিশোকে শেল্টার দেওয়া বড় ভাইয়ের কাছে। গিয়ে দেখে বড় ভাইয়ের ওখানে জেরিন খান এবং সেই বুড়ো লোকটি বসে আছে। সে গিয়ে বড় ভাইয়ের কাছে হেল্প চায় এবং বলে ভাই, নিশো আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান, ওকে আপনি বলেন ভিডিও ডিলিট করতে। বড় ভাই তাকে কিছুই বলে না, সে শুধু শোনে। তারপর মাহি বলে আপনি যদি ওকে না বলেন তাহলে কিন্তু আমি সব কথা বলে দিব, আমি আপনার কথাও বলে দিব, আমি সব ফাঁস করে দেব। বড় ভাইয়ের কাছে কমপ্লেন করে মাহি বসেছিল। এর মধ্যে সে বাইরে থেকে নিশোর চিৎকার শুনতে পায়। নিশো যেন পুরো পাগল, প্রায় মাতলামি করতে করতে বড় ভাইয়ের বাড়ি আসে। তারপর মাহি সাহস করে বড় ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিশোর সামনে আসে। নিশো তাকে দেখেই মারা শুরু করে। উপর থেকে ওই বৃদ্ধ আর জেরিন খান সবই দেখছিল কি হচ্ছে। নিশো তাকে হঠাৎ মারতে মারতে পাশে একটা ইট দেখতে পায় এবং ওই ইটটি তুলে এনে সেটা দিয়ে মাহির মাথায় বাড়ি দেয়। আর তারপরে মাহি মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। সাক্ষাৎকার শেষ করার পর সিয়াম জেরিন খানকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপর সে আসে নিশোকে যেখানে দাঁড়াতে বলেছিল সেখানে। ইতোমধ্যে জেরিন খানের দেওয়া সাক্ষাৎকারটি নিশো দেখেছে। সে তখন বড় ভাইকে ফোন দিয়ে বলে ভাই আপনার জন্য তো স্টুডেন্ট লাইফে অনেক কিছুই করলাম, এখন আপনি একটু ম্যানেজ করেন। কথা শেষ না হতেই বড় ভাই তার ফোনটি কেটে দেয়। নিশো বুঝতে পারে তার এখন আর কোনো উপায় নেই, তাই সে তখনই ওসি সাহেবকে গুলি করে ফেলে এবং তার সাক্ষী কমিয়ে সে নিরাপদ স্থানে চলে যায়। সিয়াম দূর থেকে সবই দেখছিল, কিন্তু ওসি স্যারকে যে গুলি করে দিবে এটি সে ভাবতেই পারেনি। তারপর সিয়াম থানায় ফোন করে ওসি সাহেবের মৃত্যুর কথা বলে এবং সে হঠাৎ করে রমজানকে দেখতে পায়। লুকিয়ে পেছন থেকে রমজানের মাথায় সে রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়। তারপর সে রমজানের কাছ থেকে নিশোর লোকেশন জেনে নেয়। রমজান জানায় নিশো এখন একটা পুরাতন ইটের ভাটায় আছে। সিয়াম লুকিয়ে নিশোর গার্ডকে মেরে ফেলে। তারপর সে যখন ভাটার মধ্যে ঢোকে নিশো তার উপস্থিতি টের পেয়ে যায়। সিয়ামের আগেই নিশো লুকিয়ে পড়ে। তারপর সেই ইটের ভাটার মধ্যে সিয়ামের সঙ্গে নিশো লুকোচুরি খেলে। তাদের মধ্যে গোলাগুলি চলে এবং নিশো সেই বিখ্যাত উক্তিটি বলে, নিশো তখন বলে আমাকে ধরলে সব বড় বড় বান্ডেল খুলে যাবে, কেউই চায় না এই বান্ডেল খুলুক। নিশো সিয়ামের হাত থেকে যতক্ষণে পালিয়ে যায় ততক্ষণে পুলিশ সদস্যরা সেখানে এসে পড়ে। সিয়াম এবং সকল পুলিশ সদস্য যখন নিশোকে ফলো করে তারা দেখতে পায় একটা হেলিকপ্টার নিশোর জন্য অপেক্ষা করছে। তারা নিশোর কাছে পৌঁছাতে পৌঁছাতে নিশো তখন হেলিকপ্টারে উঠে যায় আর সে যাওয়ার সময় চিৎকার করে সেই কথাটি বলে যায়। তারপর নিশো সেই হেলিকপ্টারে করে চলে যায়। এদিকে পুলিশ সদস্য আর সিয়াম বোকার মতো নিচে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যায় একজন কুখ্যাত সন্ত্রাসীকে দেশ ছাড়া করার জন্য শাকিলের প্রমোশন হয়। আর এখানে শেষ হয় সিরিজের ৮ম পর্ব এবং প্রথম সিজন। দর্শক এখানে কয়েকটি কোশ্চেন থেকে যেতে পারে, রফিক কেন সিয়ামের বিপক্ষে গেল? ওসি স্যার আসলে রফিককে ডেকে বলে সিয়াম কোথায় যায় না যায় এটা তুমি আমাকে জানাবে, এটি সিয়ামের ভালোর জন্যই আমি তোমাকে বলছি। আর সরল মনে ওসি সাহেবকে বিশ্বাস করে রফিক তাকে হেল্প করেছিল। দ্বিতীয় কোশ্চেন,
নিশোকে হেলিকপ্টার কে পাঠিয়েছিল? খেয়াল করে দেখুন, নিশো একবার বলে সে যদি ধরা পড়ে তাহলে অনেক বড় বড় বান্ডিল মিলে যাবে। হয়তো কোনো এক বান্ডিল তাকে সেই হেলিকপ্টারটি পাঠিয়েছিল নিজের প্যান্ট বাঁচাতে। তাছাড়া দেখুন সে দেশ ছাড়া কিভাবে হলো? যদি কিনা ভেতরকার এবং প্রশাসনিক লোক তাকে সহায়তা না করে তাহলে সে দেশ থেকে কিভাবে বের হলো? তো কেমন ছিল মরিচিকার গল্প? আপনিও কি মনে করেন বাংলাদেশ পুলিশ এই কোনো এক মরিচিকার পিছে ছুটছে? তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর মরিচিকার মতো এমন অসাধারণ সব বাংলা সিনেমা, নাটক, সিরিজ এবং বেস্ট সব ফরেন মুভি দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।